পিনাকি ভট্টাচার্য সহ জামাত শিবির জনতা, এক কথায় বললে অ্যাক্টিভিস্ট, গবেষক, বিশ্লেষক, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের কঠিন চাপে পড়ে তারেক রহমান কিছুটা হলেও সঠিক লাইনে অবশেষে এসেছেন। তার কথাবার্তা ঠিক আছে, জামাতি লাইনে কথাবার্তা এখন বলছেন। তারেক রহমানকে নিয়েই সবচেয়ে বেশি সন্দেহ ছিল যে আদৌ তিনি নির্বাচন চান কিনা, নির্বাচন চাইলে দেশে আসছেন কিনা, দেশে আসছেন না কেন। দেশে না আসাটা তারেক রহমানের ষড়যন্ত্রের আলামত বহন করত। যেহেতু এখন দেশে আসার ঘোষণা দিয়েছেন, যদি কোনো নাটক না করেন তাহলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার আর কোনো সুযোগ তার নেই। এটা সঠিক লাইনে আসার প্রমাণ। এবং তিনি তার দেশে আসার ঘোষণার পর বেশ কয়েকটা বক্তব্য এসেছে। দেশে আসার ঘোষণার আগের বক্তব্য, মানে 25 ডিসেম্বর দেশে আসবেন, এই ঘোষণা মির্জা ফখরুল দিয়েছেন। এই ঘোষণার আগের বক্তব্য এবং পরের বক্তব্যের মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। এখন নির্বাচনের পক্ষে কথা বলছেন বা নানান বিষয়ে, শরীফ ওসমান হাদির বিষয়েও চমৎকার কথা বলেছেন, ইনস্ট্যান্ট কথা বলেছেন। সাধারণত ইনস্ট্যান্ট ভিডিও দেন না, এমনকি হাসিনার ফাঁসির বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, কিন্তু শরীফ ওসমান হাদির গুলির বিষয়ে একদম ভিডিও বানিয়ে কথা বলেছেন। যেমন দেখেন, মির্জা ফখরুলের মতো একজন এক্সপার্ট রাজনীতিবিদ, মেয়াদ উত্তীর্ণ রাজনীতিবিদ, যিনি ইনকিলাব মঞ্চকেও চিনেন না, শরীফ ওসমান হাদিকেও চিনেন না, কিন্তু তারেক রহমান তো চিনেছেন। তিনি তো সাথে সাথে ভিডিও বার্তা দিয়েছেন, খুব দ্রুত ভিডিও বার্তা দিয়েছেন। তারেক রহমানের ভিডিও বার্তা দেওয়াটা এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরো নানান বিষয়, আমি বেশ কয়েকটা বিষয় এখন আলোচনা করব, যেখান থেকে স্পষ্ট হয় যে তারেক রহমান সঠিক লাইনে, তবে সঠিক লাইনে এমনি এমনি আসেন নাই, জনতার চাপে পড়ে এসেছেন। বিশেষ করে দেশে আসার সিদ্ধান্ত, দেশে আসা নিয়ে নানান নাটকীয়তা বা অন্য পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসা যায় কিনা, ঝুঁকি না নিয়ে, মানে নির্বাচনের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় উত্তীর্ণ না হয়ে খুব সহজে পার পাওয়া যায় কিনা, এরকম একটা ধান্দা ছিল। কিন্তু না, সেটা সম্ভব হচ্ছে না। একটা অনিশ্চয়তার মধ্য দিয়েই তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কি অনিশ্চয়তা? যে জামাতের কাছে পরাজিত হতে পারি, কিন্তু নির্বাচনে আসতে হবে। পরাজয়ের ভয়ে আবার নির্বাচন বানচাল করবো তাও না। তো এরকম একটা স্ট্যান্সে তারেক রহমান আসতে বাধ্য হয়েছেন বলা যায়। তো দর্শক, এই জায়গায় পিনাকি ভট্টাচার্যের অবদান আছে। যেমন তারেক রহমান কেন দেশে যান না, এই বিষয়ে আলাদা ভিডিও বানিয়েছে। আর পিনাকিকে আপনার গালি দেন আর যাই করেন না কেন, তার একটা বক্তব্যের যে প্রভাব, একটা তাসির, এটা বাংলাদেশে দ্বিতীয় আর কেউ নেই। আর তার বক্তব্য থেকে জনমত তৈরি হয়। পিনাকি যাকে গালি দেন, পুরো বাংলাদেশ তাকে গালি দেয়। অতএব তার গালির যে কত গুরুত্ব, এটা যারা রাজনীতিতে একটু চোখ কান খোলা রাখেন তাদের বোঝার কথা। পিনাকি যাকে ধরেন তার রাজনীতি থাকে না। যেমন পিনাকি ধরেছেন মির্জা আব্বাসকে। মির্জা আব্বাস আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারবে না। মির্জা আব্বাস এখন একটা ঘৃণিত ক্যারেক্টার। মির্জা আব্বাসের ভোট এখন 20% আছে কিনা সন্দেহ আছে। মির্জা আব্বাসকে মানুষ মনে করে চাঁদ আব্বাস, কেউ তাকে বিশ্বাস করে না, কোন জনগণ মোটেও বিশ্বাস করে না। আপনি ঢাকা 8 আসনে একটু সার্ভে করে দেখেন না, মির্জা আব্বাসকে কত পার্সেন্ট মানুষ চাঁদাবাজ মনে করে। মির্জা আব্বাস যাই বলেন ওটা কেউ বিশ্বাস করে না, পিনাকিরা বিশ্বাস করেন। মির্জা আব্বাস বলেন যে আমার শাহজাহানপুরের অর্ধেক সম্পত্তি আমার বাবার, কেউ বিশ্বাস করে না। মানুষ মনে করে মির্জা আব্বাসের বাবা ছিল পুরী ব্যবসায়ী, আর মির্জা আব্বাস ছিলেন গরুর হাটের দালাল, বা এরপর ছিলেন গরুর হাটের ইজারাদার। তিনি ব্যাংকের মালিক হয়েছেন কিভাবে? দুর্নীতি করে হয়েছেন। অতএব পিনাকিদের বক্তব্যের প্রভাব সমাজে মারাত্মক। বিএনপির লোকজন বিশ্বাস করে, এমন ভাবে উপস্থাপন করেন, বিশ্বাস না করে তো উপায় নেই। পিনাকি ভট্টাচার্য সহ জামাত শিবিরপন্থী অ্যাক্টিভিস্টরাও বারবার বলতেন, বিশেষ করে খালেদা জিয়া, যদিও খালেদা জিয়া তখনও যেরকম চরম অসুস্থ ছিল 21 নভেম্বরের পর, এখনো এরকম অসুস্থই, তখন সবাই লেখালেখি করতো যে কেমন সন্তান। হুজুররাও, জামাতপন্থী বক্তারাও ওয়াজে বলতো যে কেমন সন্তান, দেশে আসছেন না, মায়ের পাশে আসছেন না। তো এইগুলো তারেক রহমানকে ট্রিগার করেছে। আবার তফসিল হয়েছে, এখন আসছেন না। আমার দ্বারা দর্শক আপনারা দেখেছেন যে আমি তীব্র সমালোচনা করতাম। তো এই সমালোচনাগুলো তাকে ট্রিগার্ড করেছে, যার ফলে তিনি চাপ ফিল করেছেন যে জনগণ তো আমাকে কুসন্তান বলে, সুসন্তান বলে না। তো যাকে সুসন্তান বলবে না তাকে তো আর ভোট দিবে না। অতএব না, আমাকে দেশে আসতে হবে, কিছু করার নেই। তো এই সঠিক লাইনে এসেছেন। এবং কথাবার্তার ক্ষেত্রে যদি দেখেন, আমি দুইটা বক্তব্য বিশ্লেষণ করব। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, যে কোনো মূল্যে নির্বাচন হবে। এই যে কোনো মূল্যে নির্বাচন হবে, এই লাইনটা দেখেন। নির্বাচনের তফসিল ঘোষণা করার পর
মির্জা ফখরুলের যে স্টেটমেন্ট ছিল, যে এক্সপ্রেশন ছিল, সেটা নিয়েও সন্দেহ সংশয় ছিল কি, এবং নির্বাচন তফসিল ঘোষণা আগে দেখেন